ছাড়পত্র পেলে আজই তারেক রহমানের বাসায় নেওয়া হতে পারে খালেদা জিয়াকে। লন্ডন ক্লিনিকে দেন 17 দিনের চিকিৎসা। কিডনি প্রতিস্থাপনে হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত। এখন সার্বিকভাবে অনেকটা আগের চেয়ে বেটার আছেন। লিভার এবং অন্যান্য যে জটিলতা আছে, ট্রান্সপ্লান্ট করার বিষয়টার ব্যাপারে এখনও সিদ্ধান্তে আসা যায়নি। যোগ্যতার ভিত্তিতে সরকারি বেসরকারি দপ্তরে চাকরি পাবেন জুলাই বিপ্লবের আহতরা। রোববার পর্যন্ত নেওয়া হবে জীবন বৃত্তান্ত। জমা পড়েছে 5 শতাধিক আবেদন। ইসরায়েলের বহুমুখী পরিকল্পনার অংশ হিসেবে পশ্চিম তীরে পরিচালিত হবে এক গুচ্ছ অভিযান। গেল কয়েকদিনের বর্বরতায় 12 জনের প্রাণহানি। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। শিরোনাম দেখছিলেন এতক্ষণ, পুরো খবর নিয়ে সঙ্গে আছি নাবিলা সোহার। রাজধানীর হাজারীবাগে স্বর্ণ ব্যবসায়ীর পায়ে গুলি চালিয়েই ঘটল ছিনতাই। এ সময় সাথে থাকা 70 ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়েছে দাবি ওই ব্যবসায়ীর। বৃহস্পতিবার রাত 11টা নাগাদ বেরিবাদ সেকশন এলাকায় সজল রাজবংশীর গতিরোধ করে 5 থেকে 6টি মোটরসাইকেল হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিতে এলোপাতাড়ি গুলি ছোড়ে ছিনতাইকারীরা। এ সময় 2টি গোলে তার পায়ে লাগে। পরে বিকট শব্দে হর্ন বাজিয়ে ওই এলাকা ত্যাগ করে দুর্বৃত্তরা। রাজবংশীকে আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। একই দিন ধানমন্ডি ও কারওয়ান বাজার এলাকায় ঘটেছে আরও 2টি ছিনতাই। হুন্ডার আসার পর আমার ভাইয়ের সামনে দাঁড়াইছে। দাঁড়ানোর পর ওরে সাথে সাথে অ্যাটাক করার সময় 5-6টা গুলি করেছে। যখন ও ব্যাগটা দেয়নি তখন ওর কাছ থেকে ব্যাগটা ছিনিয়ে নেওয়ার জন্য পায়ে 2টা সাথে সাথে গুলি করেছে। ওনার কাছ থেকে যে মূল্যবান যে ব্যাগটা ছিল সেটা নিয়ে গেছে। ব্যাগের মধ্যে অনেক পরিমাণ গোল্ড ছিল, ইভেন ক্যাশ টাকা ছিল, বন্ধকি মাল ছিল, আরও মূল্যবান অনেক জিনিসপত্র, অনেক কাগজ ছিল অনেক। লন্ডন ক্লিনিকে 17 দিনের চিকিৎসার পর শুক্রবার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। জানান, হাসপাতালের ছাড়পত্র পেলে স্থানীয় সময় রাত 9টায় তারেক রহমানের বাসায় নেওয়া হবে খালেদা জিয়াকে। বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন সুস্থ, এমনটাও জানান তিনি। বলেন, উন্নতি হয়েছে শারীরিক অবস্থার, তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও চূড়ান্ত হয়নি সিদ্ধান্ত। এ বিষয়ে আরও কিছুদিন পর্যবেক্ষণে থাকবেন তিনি। লিভার বিশেষজ্ঞ প্যাট্রিক কেনেডি তত্ত্বাবধানে চলবে চিকিৎসা। 79 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় তাকে। এখন সার্বিকভাবে অনেকটা আগের চেয়ে বেটার আছেন, কিন্তু ওনার যে কথাটি আমরা আগেও দেশে বলতাম যে ওনার যে ট্রান্সপ্লান্ট করার বিষয়টা, লিভার এবং অন্যান্য যে জটিলতা আছে, ট্রান্সপ্লান্ট করার বিষয়টার ব্যাপারে এখনও সিদ্ধান্তে আসা যায়নি। জুলাই বিপ্লবে আহতদের সরকারি বেসরকারি অফিসে যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার থেকে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলে জমা নেওয়া হচ্ছে জীবন বৃত্তান্ত। এখন পর্যন্ত জমা পড়েছে 5 শতাধিক আবেদন। প্রাথমিকভাবে 26 তারিখ পর্যন্ত জমা দেওয়া যাবে সিভি। যাচাই বাছাই শেষে চাকরি প্রত্যাশীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। এ বিষয়ে বিস্তারিত জানাবেন লামিয়া তিথি। ছাত্র জনতার আন্দোলনে আহতদের পুনর্বাসনে উদ্যোগ নিয়েছে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। 20 জানুয়ারি এক বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন আহ্বান করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের পুনর্বাসনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে শূন্য পদে যোগ্যতার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করবে বিশেষ এই সেল। এরই মধ্যে আহতদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে আবেদন। কিভাবে হবে আহতদের পুনর্বাসন, কোন প্রক্রিয়ায় আবেদন যাচাই বাছাই হবে, এমন নানা প্রশ্নের উত্তর দেন বিশেষ সেলের প্রধান হাসান ইনাম। এই পর্যন্ত আমাদের এখানে প্রায় 550 সিভি এসেছে। ওভারঅল চিত্রটা দেখতে চাই যে কি পরিমাণ মানুষ চাকরিতে আগ্রহী এবং কি পরিমাণ মানুষ এখন
পুনর্বাসন দরকার। যারা মাস্টার্স পাস করেছেন, যারা অনার্স পাস করেছেন, যারা এসএসসি পাস করেছেন, এইচএসসি পাস করেছেন, এভাবে আমরা আলাদা আলাদা করে রাখছি। সরকারি চাকরির ক্ষেত্রে আমাদের 3 জন ছাত্র উপদেষ্টা আছেন। আমরা সিভিগুলো একসাথে করে প্রথমে তাদের সঙ্গে যোগাযোগ করব, তাদের অধীনে যে মন্ত্রণালয়গুলো আছে সেইখানে এই আহতদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা করা যায় কিনা। আন্দোলনে আহত ইয়াসিন এখন জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সদস্য। জানালেন ফেব্রুয়ারি থেকেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। অফিসিয়াল জিমেইল আছে cv.julaisspecialcell@gmail.com। সেই জিমেইলে আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা, পেশা, পূর্বে কি করেছেন, কি করার অভিজ্ঞতা আছে, এই ব্যাপারে বিস্তারিত আপনারা একটা ডকুমেন্ট আকারে আমাদেরকে পাঠাতে পারেন। আমরা মূলত শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে একটা ক্যাটাগরি করার চেষ্টা করছি। 7 দিনের একটা ক্যাম্পেইন করব। 1 থেকে 2 তারিখের ভিতরে কল করে তাদেরকে ডেট জানিয়ে দিতে যাওয়ার চেষ্টা করব। শিক্ষাগত যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ পাবেন আন্দোলনে আহতরা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে শেখ হাসিনা বিশ্বকে যে তথ্য দিয়েছেন তা জালিয়াতি ছাড়া আর কিছুই না। বার্তা সংস্থা রয়টার্সকে দিয়ে এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, শেখ হাসিনা বলেছিলেন বাংলাদেশের প্রবৃদ্ধির হার অন্য যে কোনো দেশের তুলনায় বেশি, যা পুরোপুরি মিথ্যা কথা। সে সময় এই বিষয়ে শেখ হাসিনাকে কোনো প্রশ্ন করেনি আন্তর্জাতিক মহল। শুধু এই বিষয়টি নয়, কোনো ইস্যুতেই বিশ্ব সম্প্রদায়ের প্রশ্নের সম্মুখীন হতে হয়নি সাবেক প্রধানমন্ত্রীকে, যে কারণেই তিনি স্বৈরাচারী হয়ে উঠতে পেরেছেন মন্তব্য করেন ডক্টর ইউনূস। এ দায় আন্তর্জাতিক সম্প্রদায়েরও বলে মনে করেন প্রধান উপদেষ্টা। এ সময় নির্বাচনে নিজের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে কথা বলেন তিনি। জানান, নির্বাচনে দাঁড়ানোর কোনো আগ্রহ বা পরিকল্পনাই নেই। মাঘের প্রথম ভাগে সারা দেশে আবারও শীতের দাপট, বইছে হিমেল হাওয়া। উত্তরের কয়েক জেলায় গত 2-3 দিন দেখা মেলেনি সূর্যের। পঞ্চগড়ের সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে কষ্টে দিন কাটছে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের। ঠান্ডায় ব্যাহত কৃষিকাজ। মধ্যাঞ্চলে নদী তীরবর্তী এলাকায় কুয়াশা থাকছে দিনভর। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটে দিবাগত 1:30টা থেকে বন্ধ ফেরি চলাচল। মাছ নদীতে আটকা পড়েছে 2টি ফেরি। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের। কঠিন কষ্ট, সেটা থাকা যায় না, কাপড় চোপড় নাই, কি গায়ে দিব। আমাদের তেঁতুলে এত ঠান্ডার কারণে কোনো কাজ কাম আমরা কিচ্ছু করতে পারি না। আবার বাতাসও চলছে, বাতাসে যত আরো ঠান্ডাটা বেশি হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরেই নদী, অথচ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাধার কারণে কয়েক যুগ ধরে সেই নদী ও পাড়ের জমি ব্যবহার করতে পারত না স্থানীয়রা। বিজিবির হস্তক্ষেপে সম্প্রতি ঝিনাইদহের মহেশপুরে কোদলা নদী 4.8 কিলোমিটার অংশ বাংলাদেশের নিয়ন্ত্রণে এসেছে। নদীতে মাছ ধরা ও পাড়ের জমিতে চাষাবাদ করতে পারছেন বাসিন্দারা। ভারত থেকে প্রবাহিত কোদলা নদী বাংলাদেশে প্রবেশ করেছে ঝিনাইদহের মহেশপুর সীমান্তের শ্যামকুর এলাকা দিয়ে। কিছুদূর প্রবাহিত হয়ে মাটিলা সীমান্ত দিয়ে আবারও ঢুকেছে ভারতে। নদীর 4.8 কিলোমিটার অংশ পড়েছে বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার অভ্যন্তরে। স্থানীয়রা জানায়, জনবসতি কম থাকার সুযোগে স্বাধীনতার পরপরই এই এলাকায় আধিপত্য বিস্তার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তাদের বাধার মুখে নদীতে মাছ ধরা কিংবা পাড়ের জমিতে চাষাবাদ করতে পারত না স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি পাল্টেছে বহু বছরের সেই চিত্র। বিজিবির হস্তক্ষেপে নদীর 4.8 কিলোমিটার অংশ এখন বাংলাদেশের নিয়ন্ত্রণে। এর আগে অবস্থা খারাপ ছিল, খারাপ মানে ভয়ঙ্কর মতনই ছিল, মানে কোনো রকম ধারে লাভ দিয়ে দিত না। তো বর্তমানে এখন এবছরে যা পরিস্থিতি, কিন্তু এখন তো ভালো। নিজের জিনিসটা ব্যবহার করা সেটা তো আনন্দই হয়। জামার জিনিসটা আমি ব্যবহার করছি, আনন্দ করে ব্যবহার করছি। এরই মধ্যে 200 বিঘারও বেশি জমিতে ধান আবাদ শুরু করেছেন স্থানীয়রা। নদীতে মাছ ধরা ও পানি ব্যবহার করতে পেরে খুশি সীমান্ত এলাকার বাসিন্দারা। আমাদের বর্ডারতে আসছি, ওখানে ধান চাষাবাদ করি, আগে চাষাবাদ করতে দিত না, এখন চাষাবাদ করতে দেয়। গরিব মানুষ সব করে খাচ্ছে, আগে তো প্রায় 200 বিঘে ধান লাগাতে দেয়নি, এই বছরে তো লাগাতে দিয়েছে। এবছরেও পারা দিত না যদি বিজেপি ভাইরা একটু মানে হাল ছেড়ে দিত, কিন্তু বিজেপি ভাইরা তার হাল ছাড়ছে না। বিজিবি বলছে, কিছুটা ভুল বোঝাবুঝির কারণে এতদিন বিএসএফ কোদলা নদী ও পাড়ের জমি ব্যবহারে বাধা দিয়েছে। যৌথ জরিপের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সেক্টর কমান্ডার। বিভিন্ন আলোচনার মাধ্যমে বিভিন্ন রকমের পত্রালাপ করে ব্যাপকভাবে এটি নিয়ে কাজ করেছি। শূন্য রেখা একেবারে নদীর আমাদের
প্রান্তেই বিবেচনা করত, সেটি আমাদের এখানে যে নদীর ধারে রেফারেন্স পিলার আছে তার মাধ্যমে আমরা আপাত দৃষ্টিতে নদীর মাঝামাঝি বা নদীর অপর প্রান্তের কাছাকাছি পর্যন্ত যাবে বলে যেটা দাবি করেছি, এই সার্ভেটা করলেই এক্স্যাক্ট কত দূর পর্যন্ত আমরা এ ব্যবহার জারি রাখতে পারবো, হয়তো আরো বাড়বে। ঝিনাইদহের মহেশপুরের এই সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। জাহিদ হাসান, যমুনা নিউজ। ইউটিউব ও ফেসবুকের কন্টেন্টের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করে মাসে লাখ টাকা আয় করছেন মানিকগঞ্জের 4 যুবক। তাদের মিউজিক ব্যবহার করছে দেশ বিদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা। ব্যাপক চাহিদা থাকায় বড় পরিসরে কাজ করার স্বপ্ন দেখছেন যুবকরা। ছোট্ট স্টুডিওতে তৈরি হচ্ছে মাটির সুর। এই সুর ব্যবহার হবে ইউটিউব ও ফেসবুক কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার ট্যাপরা এলাকায় 9 মাস আগে যাত্রা শুরু হয় ছোট্ট এই স্টুডিওটির। উদ্যোগটা বাঁশিবাদক ফয়সালের হলেও সঙ্গী হয়েছেন আরও 3 জন, যাদের প্রত্যেকেই পেশায় যন্ত্রশিল্পী। অবসর সময়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করে মাসে আয় করছেন প্রায় লাখ টাকা। এটা আমরা প্রথমে ইউটিউবের জন্য ভিডিও বানানোর জন্য মিউজিক তৈরি করতাম। সেখান থেকে একটা কন্টেন্ট ক্রিয়েটরকে গিফট করেছিলাম। সেই মিউজিকটা রাতারাতি এত পরিমাণে সাড়া পেয়েছি, সে থেকে চিন্তা করলাম যে এটা নিয়ে তো ব্যাপক আকারে বড় করে কাজ করা যায়। তখন থেকে আসলে এটা শুরু। ফার্স্টের দিকে মানে ওইভাবে আমরা পাই নাই, মানুষ অতটা কদর করে নাই, কিন্তু এই মুহূর্তে মানে এখন যেভাবে চলছে, দিন দিন যাইতেছে, আমাদের এই মিউজিকের কদর বাড়তেছে। ক্রিয়েটরদের কাছে দোতরা, বাঁশি সহ ভাটিয়ালি ও ভাওয়া গানের সুরের চাহিদা সবচেয়ে বেশি। দেশ বিদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা ব্যবহার করছেন এই মিউজিক। ভালো লাগে আর কি যে আমাদের কাজগুলো আমাদের মানে সারা বাংলাদেশে প্রচার হচ্ছে, অনেক জনপ্রিয়তা লাভ করছে। আর আমার কাছে খুব ভালো লাগে, আমার নিজের টোন নিজে শুনি, মোবাইলে মানুষজনের মুখালে অনলাইনে শুনি, আমার খুব ভালো লাগে। ফেসবুক, ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর বাড়ার সাথে সাথে দিন দিন কদর বাড়ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের। 2 থেকে 3 মিনিটের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক বিক্রি হয় 500 থেকে 1000 টাকায়। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। ইসরায়েলের বহুমুখী কর্মপরিকল্পনার অংশ হিসেবে পশ্চিম তীরের জেনিনে পরিচালিত হবে এক গুচ্ছ অভিযান। এ তথ্য জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা। এর মধ্যে জেনিনে শুরু হয়েছে তাণ্ডব। গেল কদিন ধরেই অঞ্চলটিতে চরম বর্বরতা দেখাচ্ছে ইসরায়েলের সেনারা। শুক্রবারও চালানো হচ্ছে হত্যাযজ্ঞ। নিশ্চিত হওয়া গেছে 2 জনের মৃত্যুর খবর। মঙ্গলবার শুরু হওয়া অপারেশন আয়রন ওয়ালে এ পর্যন্ত প্রাণহানি 12। পশ্চিম তীরের অবস্থা গাজার মতো বা তার চেয়েও ভয়ঙ্কর হবে বলে শঙ্কা করছে কর্তৃপক্ষ। আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মহলগুলোকে এগিয়ে আসার। গাজায় অনিরাপদ ও মানবেতর জীবনযাপন করছেন ফিলিস্তিনিরা। যুদ্ধ থেমে গেলেও গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বৈরী আবহাওয়ায় ধ্বংসাবশেষের মধ্যেই সারি সারি তাঁবু টাঙিয়ে বসবাস করছেন উপত্যকাবাসী। দৃষ্টিসীমা যতদূর বিস্তৃত হয় ততদূর পর্যন্ত দেখা যায় তাঁবুর সারি। যুদ্ধের বিপর্যয় থেকে প্রাণ বাঁচলেও ইসরায়েলি আগ্রাসনের পরিণতি হিসেবে আশ্রয় হারিয়ে নিঃস্ব অসংখ্য ফিলিস্তিনি। গাজায় ইসরায়েলি হামলায় গেল 15 মাসে একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে প্রায় 90% ফিলিস্তিনি। বাড়িঘর পিছনে ফেলে শুধুমাত্র পরিবার ও প্রিয়জনকে বাঁচাতে আশ্রয় নিয়েছেন বিভিন্ন শরণার্থী শিবিরের পাশাপাশি মসজিদ, পরিত্যক্ত স্কুলঘর, এমনকি কবরস্থানেও। গেল 19 জানুয়ারি ইসরায়েল ও হামাসের মাঝে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর নিজ আশ্রয়ে ফিরতে শুরু করেছে লাখ লাখ ফিলিস্তিনি। কিন্তু দুঃস্বপ্ন যেন কাটছেই না। ইসরায়েলি হামলায় গুড়িয়ে গেছে বাড়িঘর, পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। উপায়হীন হয়ে ভয়াবহ শীতে বৈরী আবহাওয়ায় সারি সারি তাঁবু টানাচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। যে আশ্রয়গুলো একসময় জীবনের স্পন্দনে পরিপূর্ণ ছিল তা আজ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এ তাঁবুগুলো কনকনে ঠান্ডা বা গরমের তীব্রতা থেকে আমাদের বাঁচাতে পারে না। এ পরিস্থিতি বসবাসযোগ্য নয়। তবে আপাতত এছাড়া আর উপায়ও নেই আমাদের। গাজার পাশাপাশি খান ইউনিস, জাওয়ালিয়া সহ বহু স্থানে যুদ্ধ পরবর্তী দুর্ভোগের শিকার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। উপায় না পেয়ে অনেকে নবজাতক শিশু নিয়েও বসবাস করছেন ঘনবসতিপূর্ণ নিরাপত্তাহীন এসব তাঁবুতে।
এই তাঁবুতে দুজনের বেশি মানুষ থাকতে পারে না। আমার পরিবারে 8 জন মানুষ। জীবন এখানে অত্যন্ত কঠিন। আমরা বাঁচার জন্য কোনো মতে এখানে তাঁবু বানিয়ে থাকছি। প্রতিদিন এখানে নতুন নতুন মানুষ আসছে একটু আশ্রয়ের আশায়। এই তাঁবুগুলো খুব বেশি হলে 100 থেকে 200 জনের জায়গা দিতে পারবে। দক্ষিণাঞ্চলে 15 লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ রয়েছে। প্রতিদিন এভাবে মানুষ বাড়তে থাকলে সবাইকে কোথায় আশ্রয় দেব তাই নিয়ে আমরা শঙ্কিত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে 47,000-এরও বেশি ফিলিস্তিনি। একাধিকবার বাস্তুচ্যুত হয়ে খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করে 23 লাখ জনগোষ্ঠীর প্রায় পুরোটাই। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল বিষয়ক ডোনাল্ড ট্রাম্পের আদেশ কার্যকরে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছেন একজন ফেডারেল বিচারপতি। বৃহস্পতিবার আদেশটিকে অসাংবিধানিক উল্লেখ করেন তিনি। এরই মধ্যেই আদেশের বিরুদ্ধে 5টি মামলা দায়ের করেছেন 22 রাজ্যের ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেলরা। সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সব শিশুই দেশটির নাগরিক। বিরোধীদের অভিযোগ, ট্রাম্পের নির্বাহী আদেশ নাগরিকত্ব আইনের স্পষ্ট লঙ্ঘন। এদিকে বিচারপতির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।